আরেক অফিসার বলল যে দুইজন অফিসারের ছেলে, ওয়ান ইজ রাকিন, যারা শাকিলের ছেলে, এবং তারা নাকি এখন কনভিন্স যে আর কোনো মামলা করার দরকার নাই। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ছেলেগুলাকে কি পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলিগুলাকে কিভাবে প্রেশার দেওয়া হয়েছে। তারা এখন মনে করতেছে যে আর কোনো মামলা করার দরকার নাই। এইটা আমি পোস্ট দেওয়ার পরে একজন আমাকে আমার ইয়ার মধ্যে একটা জনাব আসিফ নজরুলের 2021 সালের একটা, এই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে একটা মিটিং করেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব তিনি কি আসলেই আর একটা দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন? সেনা কমিশন বাদ দিল কেন? তার মানে কি ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে আসিফ নজরুলকে নিয়ে যে ইন্ডিয়ার এজেন্ট, এটা কি সত্য নাকি? বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়ে গিয়েছে, পুনঃতদন্ত না করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অবশেষে এইটা কেন হলো, কাদের নির্দেশে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত থামিয়ে দেওয়া হলো? দর্শক, এই বিষয় নিয়ে নতুন তথ্য এসেছে। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে ভারতের একজন সচিব বাংলাদেশে আসছিল, যদিও কথা ছিল বাংলাদেশের সচিবের সাথে বৈঠক করবেন, কিন্তু তিনি সেনাপ্রধানের সাথে 1.5 ঘন্টা বৈঠক করেছেন। অনেকেই মনে করতেছেন, এবং একজন সাবেক সেনা সদস্য তিনি বলেছেন এই বৈঠকে নাকি বিডিআর হত্যাকাণ্ড বিচার থামিয়ে দিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে ভারতের সচিব। দর্শক, এমন দাবি করেছেন একজন সাবেক সেনা সদস্য। এবং আরেক এই বিষয় নিয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে আমরা বুঝতে পারবো মূল কথা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কেন থামিয়ে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি জাস্ট আমার মনটা খুব আপসেট। আমরা খুব খুশিতে ছিলাম যে দেশে এখন নতুন সরকার এসছে। আমাদের সেনাবাহিনীর সদস্য যারা আছে, এটা সেনাবাহিনীর সদস্য শুধু না, সারা বাংলাদেশের জনগণের দাবি সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমাদের একটা সুষ্ঠু বিচার করতে হবে। আমরা বলে আসছি যে শেখ হাসিনা সরকার যেহেতু নিজেই ইনভলভ ছিল এটার মধ্যে ভারতের ইনভলভটা অলরেডি প্রমাণিত। অতএব আমি বারবার বলেছিলাম যে এই ভারতের যে এগেনস্টে আমাদের যে হেজিমনি যেটা আছে, এটার এগেনস্টে শুধু যদি আমরা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সঠিকভাবে যদি একটা কমিশন করে করি, আমরা যদি তদন্ত করি, তাহলেই কিন্তু ভারত সিধা হয়ে যাবে। কারণ এটা আন্তর্জাতিকভাবে তখন এটা জানা হবে যে এটার মধ্যে কারা কারা ইনভলভ ছিল। বাট সাডেনলি আমি জানলাম যে সরকার যেহেতু এই হত্যাকাণ্ড নিয়ে অলরেডি 2টা মামলা চলমান আছে, অতএব কোর্টের আদেশে, কোর্ট নাকি বলেছে, আমি এটা জানি না, আমি মানে একজনের সাথে কথা বলেছি যে কোর্ট বলেছে যে 2টা যেহেতু চলমান মামলা আছে এটা নিয়ে, অতএব এটা নিয়ে আর কোনো মামলা করা যাবে না করার জন্য। বাট আমার কথা হচ্ছে, তাহলে আমরা আমার যদি মনে পড়ে যে এই সরকার গঠন করার পর অ্যাটলিস্ট 2 থেকে 3 বার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আসিফ নজরুল বলেছে যে আমরা এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন গঠন করব। তাহলে আজকে কেন এটা হচ্ছে? কেন আদালত এসে বললো যে 2টা মামলা যেহেতু আছে, তাহলে এটা প্রথম দিনই কেন আসিফ নজরুল ব্যাখ্যা দিতে পারলেন? উনি তো আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, দিতে পারলেন না যে এইটার কারণে দেওয়া যাবে না। এর মানে একটাই যে আউটসাইড প্রেশার কি? ইন্ডিয়ান প্রেশার। অ্যাবসলিউটলি ক্লিয়ার, এখানে কোনো রাগ ঢাকের কোনো কিছু নাই। বিক্রম মিশ্র ওদের যে পররাষ্ট্র সচিব আসলো, আসার পরেই আমরা দেখতেছি যে প্রেশারটা ক্রিয়েট করা হয়েছে। এই কারণেই এখন আর এটা নিয়ে সরকার নাকি এটা থেকে পিছিয়ে আসছে। এবং আওয়ামী লীগ সরকার যেভাবে আদালতকে ব্যবহার করেছে, যে আদালতের আদেশ অনুযায়ী এটা হয়েছে, সেম কিন্তু জনাব আসিফ নজরুল আপনি সেম টোটকা দিতেছেন আওয়ামী লীগের আমলে, যে আদালত যেহেতু বলেছে যে 2টা মামলা চলমান, অতএব আরেকটা কমিশন গঠন না করার জন্য। বুলশিট। সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে এটা নিয়ে যে আলোচনা এবং এটা নিয়ে যে কাজ করতে হবে, আমরা যারা রিটায়ার্ড অফিসার আছি, যারা ভিকটিম ফ্যামিলি আছে, স্পেশালি জেনারেল শাকিলের ছেলে রাকিন, এরা প্রত্যেকেই খুব তৎপর ছিল। সবচেয়ে অবাক কাণ্ড, এই ঘটনার এই ঘোষণা দেওয়ার আগের দিন আমি একজন অফিসারের সাথে কথা বলতেছিলাম যে একটু দেখো তো ওদেরকে পুশ দিতে বলো, যে এটা এখনো একটা কমিশন কেন গঠন করা হলো, এখন পর্যন্ত 2 থেকে 3 বার হচ্ছে।
তো অফিসারটা বললো স্যার আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি। হঠাৎ করে এরপরেই জাস্ট ঘন্টা দুয়েক পরে দেখেছি করতে পারে। তারপর আমি আরেকটু খোঁজ নিলাম, আরেক অফিসার বললো যে 2 জন অফিসারের ছেলে, ওয়ান ইজ রাকিন যারা শাকিলের ছেলে, এবং তারা নাকি এখন কনভিন্স যে আর কোনো মামলা করার দরকার নাই। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ছেলেগুলাকে কি পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলিগুলাকে কিভাবে প্রেশার দেওয়া হয়েছে। তারা এখন মনে করতেছে যে আর কোনো মামলা করার দরকার নাই। এইটা আমি পোস্ট দেওয়ার পরে একজন আমাকে আমার ইয়ার মধ্যে একটা জনাব আসিফ নজরুলের 2021 সালের একটা স্ট্যাটাস দিল যে এই দিনই বাংলাদেশের মানে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল, যারা যারা আছে তাদের প্রতি ট্রিবিউট জানাইলেন উনি। তারপরে বললে যেদিন বাংলাদেশের সময় আসবে, আমি লাইনটা লিখে রাখছিলাম একদম, লিখেছে হচ্ছে একদিন যেদিন পিলখানা, আচ্ছা ওটা লিখি নাই, আমি এটার ইয়াতে দিয়ে দিব। সেটা হচ্ছে যেদিন বাংলাদেশ সেরকম সুযোগ হবে এটার আবার পুনরায় বিচার হবে। তো 2021 সালে আপনি যে কথাটা বলেছিলেন এটা তো এখন আর বিশ্বাস করেন না আপনি, তাই না? কারণ এখন তো আপনিই তো মেইন ম্যান। আমি কালকে উনি রয়ের এজেন্ট কিনা, ভারতের এজেন্ট কিনা, বা কারো পারপাস সার্ভ করতেছে কিনা, বা ইলিয়াস হোসেনের এটার মধ্যে কতটুকু আমি নিব কতটুকু নিব না, আমি এটা কালকে গিয়া করবো। কারণ এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি গত 1 সপ্তাহ আমি পার ডে ডাবল শিফট করেছি, প্রতিদিন করেছি, যার কারণে আমি এক্সহস্টেড। সো আমি আজকে জাস্ট ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আসলাম। আপনি একটা জিনিস দেখেন যে 2021 সালে আসিফ নজরুল যদি স্ট্যাটাস দিয়ে এটার আবার বিচার হবে, এখন এসে বলতেছে এটা এখন আর হবে না, এবং সেম আওয়ামী লীগ যেভাবে করেছে। এখন আসি হচ্ছে আপনার আরেকটা নিউজ দেখেছেন যে বিক্রম মিশ্র গতকালকে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত আমাদের, যদিও সংবাদ মাধ্যমে এটা বলেছে যে সেনাপ্রধানের সাথে কি সাক্ষাৎকার করেছে, এটা ইন্ডিয়ান মিডিয়াতে এসছে। সো আমি খোঁজ দিয়ে যেটা দেখলাম অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম একটা সাক্ষাৎকার হয়েছে, বাট অ্যাকচুয়ালি কেউ জানে না সাক্ষাৎকার কি। সাক্ষাৎকারে কি বিক্রম মিশ্র কি বলেছে, আমাদের সেনাপ্রধান কি বলেছে, নোবডি নোজ। দ্যাট রিকলস অ্যানাদার স্টোরি। সেটা হচ্ছে এই ক্ষমতা নেওয়া মানে যখন এই 5ই আগস্টের পরের যা 7-8 দিন পর থেকে আমি নিউজ পাইতাম যে আর্মি থেকে কোন একটা ডিসিশন নেওয়ার পরে উনি ঘরের মধ্যে কিছুক্ষণ একলা থাকতো, তার স্টাফরা বাইরে চলে গেল, হাফ এন আওয়ার বা 1 ঘন্টা পরে উনি দেখলো যে ডিসিশন যেটা নেওয়া ছিল ওটা উল্টাই দিছে। এর মানে একটাই যে আর কেউ তাকে ইনস্ট্রাকশনটা চেঞ্জ করে দিচ্ছে। এখন তো মানে আমাকে এক পার্টি যে আমি সার্ভিং সেনাপ্রধানের বিরুদ্ধে কথাবার্তা বলতেছি, ভাই এটা তো আপনারা তো এখনো বুঝলেন না কেন আমি কথা বলতেছি। এই সেনাবাহিনীতে আমি 28 বছর চাকরি করে, হ্যাঁ 28 বছর চাকরি করে আমি আর্মিকে কখনোই ডিগ্রেড করতে চাই না, এবং আমি এখনো স্টিল বিশ্বাস করি যে এই সেনাবাহিনীকে আগের ফর্মে নিতে হলে যারা গুম খুন এবং অন্যান্য ইয়ার সাথে জড়িত, যে সমস্ত টাইমের সাথে জড়িত, আমাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং গুম খুন কমিশন এটা খুব ভালো কাজ করতেছে। কিন্তু আপনি দেখেন জেনারেল ওয়াকার, আমি আবার বলতেছি স্যার, আপনি এই 25শে ফেব্রুয়ারি 2009 সালে আপনার কোম্পানি ব্যাটালিয়নের প্রথম আপনি নিজে সহ পিলখানা গেটের ওখানে ছিলেন। আমার কাছে ফার্স্ট হ্যান্ড সাক্ষী আছে, আপনি যদি চ্যালেঞ্জ করেন আমাকে, ওই সাক্ষীকে আমি লাইভে আনতে পারবো, যে আপনার পাশে ছিল, আপনাকে তারেক সিদ্দিকী ফোন করে বলে দিয়েছে যে ওখানে কোনো অপারেশন করা যাবে না। আপনি তখনও পারেন নাই, কি জন্য? আপনার সিনিয়র ছিল। বাট এখন ইউ আর দ্য অথরিটি। আপনি ভালোভাবেই জানেন আমাদের পিলখানাতে যে সমস্ত ফ্যামিলিগুলো ওখানে ছিল, দে ওয়্যার ভায়োলেটেড। আপনার ফ্যামিলি ওখানে ছিল না দেখে আপনি এখন বসে থেকে আপনার অফিসে বসে এই ধরনের ডিসিশন নিতে পারতেছেন। যাদের ফ্যামিলি ওখানে ছিল, যাদের ছেলে মেয়ে ওখানে ছিল, যাদের ওয়াইফ ছিল, দে নোজ। আপনাকে তাদের ওই জিনিসটা ফিল করতে হয়, আপনি এটা ফিল করতেছেন না। আপনি যদি এটা ফিল না করেন, এই 25শে ফেব্রুয়ারির এই যে একটা কমিশন গঠন করে নতুন ভাবে যে তদন্ত হবে, এর কারণটা কি? কারণ একটাই, আমরা সবাই জানি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জেনারেল জাহাঙ্গীর, উনি ছিলেন হচ্ছে এখানকার মাস্টার মাইন্ড। উনি ছিলেন মাস্টার মাইন্ড বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে উনি ছিলেন এই তদন্তের প্রধান। উনি শেষ পর্যন্ত শেখ হাসিনা যেভাবে বলেছেন ওভাবে করেছেন, সেভাবে করেছেন, এভাবে করেছেন। একটা অংশ গিয়ে তারপরে ওই যে রেড ক্রসের যে প্রধান বানিয়েছেন মেজর জেনারেল রফিক, উনি এটার ফিনিশিং দিয়েছেন। সব হচ্ছে সুবিধাভোগী, এবং এই সুবিধাভোগীরা এখনো সুবিধাভোগী। আমি আপনাকে একটা জিনিস বলি, আমার ক্লোজ একজন ফ্রেন্ড, যার কাছে আমি জানি সে দেশে আছে, তার কাছে এই সমস্ত এভিডেন্স জানা আছে,
ভারতের লোকজন ছিল, হিন্দি ভাষায় কথা বলতেছে, যে সমস্ত ওয়েপন ইউজ করছে, কিছু কিছু অস্ত্র পাওয়া গেছে, বাইনোকুলার পাওয়া গেছে, এগুলা বাংলাদেশ আর্মি বা বিজিবি ইয়া করে না। এগুলোর সমস্ত এভিডেন্স দেওয়া ছিল জাহাঙ্গীর স্যারের কাছে, জাহাঙ্গীর স্যার ওগুলা গায়েব করে দিয়েছে। এবং আমি তাকে বলছিলাম তুই এভিডেন্স গুলো নিয়ে এখন আমার ওই আর্মি ফ্রেন্ডকে, সে বলছে এটা আমি বলতেছি আরো 2 মাস আগের কাহিনী, বলতেছে দোস্ত এখনো সময় আসে নাই। সো নাও আমি এখন বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সময় আসে নাই। সময় আসে নাই কি জন্য? কারণ জেনারেল ওয়াকার এখন পর্যন্ত গুম খুন এবং এগুলোর সাথে যারা যারা জড়িত, ইভেন পিলখানার সাথে যারা যারা জড়িত, আমি যে সমস্ত অফিসাররা ওখানে ছিল, ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, মেজর জেনারেল মামুন খালেদ, কর্নেল সালেম, বাকিরা আমি আর কারো নামে যেগুলো আছে আমি এগুলো অ্যাকচুয়ালি আমার যে পিলখানা হত্যাকাণ্ড 1, 2, 3, 4 যেগুলো সেগুলোর মধ্যে লিপিবদ্ধ আছে। আমি এইটুকু বলতে পারি, জেনারেল ওয়াকার আপনি যদি এই কমিশন একটা নতুন করে গুম খুনের ব্যাপারে না করতে পারেন, আপনার সেনাবাহিনী আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আপনার ফেলো অফিসারের ফ্যামিলি ভায়োলেট হওয়া আপনার কাছে যদি ইম্পর্টেন্ট না হয়, কিন্তু আপনাদের বাংলাদেশ আর্মির বাকি যারা আছে তাদের কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমার কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা পারিনি, তখনই আমাদের পারা উচিত ছিল, আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তখন আপনি পারেননি, আপনি ওখানে পিলখানা গেটের বাইরে ছিলেন, আপনি পারেননি কি জন্য? আপনার উপরে সিনিয়র আদেশ দিছে। বাট এখন আপনার সামনে কোনো কিছু নাই, সিনিয়র কেউ নাই, ইউ আর দ্য সিনিয়র মোস্ট, আপনি এখন সেনাপ্রধান, আপনি এখন ডিসিশন নিতে পারেন। আইনের ব্যাখ্যা, 2টা মামলা হয়েছে তাই হওয়া যাবে না। এই আইনের ব্যাখ্যা তো বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি আমার যতটা ইচ্ছা আমি মামলা করতে পারবো, আমার বিচার পাওয়ার অধিকার আছে। আপনি বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না, বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না। আপনি যেটা করতেছেন, আমি মনে করি যে সেনাবাহিনীর প্রতিটা স্তরে ইয়াং অফিসার যারা যেদিন 4 আগস্ট 5ই আগস্ট তারা কুমিল্লা সেনানিবাসে যেরকম তাদের আদেশের সিনিয়রের আদেশ অমান্য করে রাস্তায় এপিসি নিয়ে এসেছিল, এখন টাইম আসছে, এখানে কোনো কিছু না, দেশ স্বাধীন হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার স্বাধীন হতে দিচ্ছে না। তার আন্ডারে যারা এখন পর্যন্ত এই সমস্ত ইন্ডিয়ার অধীনে কাজ করেছে, যারা রয়ের আইনের পক্ষে কাজ করেছে, তাদেরকে উনি এখনো রেখেছে, জেনে বুঝে রেখেছে। আমি বলতেছি না যে জেনারেল ওয়াকারের এগেইনস্টে বিদ্রোহ করতে হবে, আওয়াজ তুলতে হবে যে আমাদের ভাই ব্রাদার বোন যারা পিলখানা হত্যাকাণ্ডে নিগৃহীত হয়েছে, যারা খুন হয়েছে, তাদের বিচার চাই, তাদের একটা নতুন একটা কমিশন চাই, এবং এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করে থাকবো। আমি বলে রাখি জেনারেল ওয়াকার স্যার, আপনার এখনই হিরো হওয়ার চান্স আছে, এটা নিয়ে আপনি আগে আসেন, আদারওয়াইজ আমরা রাওয়া থেকে ইনশাল্লাহ মুভ করবো। রাওয়ার সামনে নির্বাচন আছে, কোন পক্ষ যদি এখনই যদি মাঠে না নামে এটার জন্য, এই পিলখানা হত্যাকাণ্ডের কমিশন নিয়ে করার জন্য, আমরা ইনশাল্লাহ যাব না। এই আন্দোলন করতে দরকার হলে আমি দেশে আসবো, বাট এই আন্দোলন আমরা ছেড়ে দিব না। সো আসিফ নজরুল, আপনি সাবধান হয়ে যান। আপনি যে 2021-এর স্ট্যাটাস দিয়েছেন ওইটা আপনি পালন করতেছেন না, তাহলে তখন যদি নিজের পক্ষে কথা বলছে, এখন কার পক্ষে নিয়ে আপনি কথা বলতেছেন? কার পক্ষে নিয়ে কথা বলতেছেন? ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে 25শে ফেব্রুয়ারির বিচার হবে এবং জেনারেল ওয়াকার আপনার হচ্ছে, এখন আপনি প্রধান আছেন, না হলে আপনি মনে রাখেন আপনি রিটায়ার করবেন, আজকে না হোক 3 বছর 2 বছর হোক 3 বছর পরে আপনি রিটায়ার করবেন। আপনাকে পথে ঘাটে আমরা হেনস্থা করব, পথে ঘাটে আপনাকে হেনস্থা করব, জাস্ট মাইন্ড ইট। আমেরিকাতে আসবেন, আমি জানি আমেরিকাতে আপনি কর্নেল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আসছেন, এখানে আসেন, দরকার হলে আপনাকে রাস্তাঘাটে চট থাপ্পড় দিয়ে জেলে যাব। আপনি যদি এই বিচারটা এনশিওর করতে না পারেন, আপনাকে দুনিয়াতে কোথাও শান্তি থাকতে দিব না। আপনার জন্যই আমাদেরকে পাবলিক সিভিলিয়ান যে বলতে আর সাহস পায় যে আমরা নিজেরা আমাদের ভাই বোনদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি না 25শে ফেব্রুয়ারি। হ্যাঁ, পারি নাই আমরা, বাট এখনো পারবো না। আপনার না পারলে আপনার জন্য পারবো না, এটা মনে রাখবেন। এই বিচার আমরা ইনশাল্লাহ করে থাকবো। রাওয়ার সমস্ত রিটায়ার্ড অফিসার এটার পক্ষে দাঁড়াবে ইনশাল্লাহ। রাওয়ার প্রতিটা আপনারা জানেন যে গত 9 ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি একদিনের সফরে ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে করে বাংলাদেশে আসেন, এবং আসার পরে বলা যায় খুবই ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে, এবং সেখানে তিনি প্রথমে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সাহেবের সঙ্গে বৈঠক করেন, সেটা ছিল অফিসিয়াল বৈঠক। তারপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, এবং এই সাক্ষাৎ করার পরে মানব জমিনের একটা খবর, আপনারা জানেন যে মানব জমিনের সম্প্রতি একটা ম্যাগাজিন জনতার চোখ, এটা খুব জনপ্রিয়, সেখানে লেখা হয়েছে যে এই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি আমাদের সেনাবাহিনীর প্রধান
জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে একটা মিটিং করেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব তিনি কি আসলেই আর একটা দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন? সেনাপ্রধানের সঙ্গে তার কি কাজ? এটা অনেকের মতো আমারও বোধগম্য না। দেখুন, আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী। এটা শেখ হাসিনা আমলে শেখ হাসিনা ছিলেন, এখন ইউনূসের সময় ইউনূস। তাহলে যদি প্রতিরক্ষা বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে ডক্টর ইউনূসের সঙ্গে তো এই বিক্রম মিস্ত্রি বৈঠক করেছেন, কিন্তু তারপরেও কেন তাকে তার 2 সফর সঙ্গী সহ 3 জন গিয়ে গোপনে সেনানিবাসে গিয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতে হলো, এবং সেই বৈঠকের খবর ভারতীয় কর্তৃপক্ষ, বাংলাদেশ কর্তৃপক্ষ বেমালুম চেপে গেল। এবং এটাই হচ্ছে আরো বড় রহস্য। তো আমারই আলোচনায় আজকে আমি চেষ্টা করব উদ্ঘাটন করতে যে আসলে ঠিক কেন আলোচনা হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বিক্রম মিস্ত্রির, এবং ঠিক কি আলোচনা হয়েছিল। তার আগে আমরা একটু দেখি যে এই জনতার চোখ ম্যাগাজিনে আসলে ঠিক কি লেখা আছে। এখানে লিখেছেন যে ঢাকায় 1 ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিস্ত্রি। লিখেছে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল চারিদিকে, ছিল নতুন নতুন গুজব। গত 3 মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা 52 বছরের ইতিহাসে নজিরবিহীন। কেন এমনটি হলো? ভারতকে তো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে, এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানও অনস্বীকার্য। কিন্তু 5ই আগস্ট বাংলাদেশে রক্তাক্ত অভ্যুত্থানের পর ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। ঠুনকো কিছু ঘটনা নিয়ে শোরগোল ফেলে দিল ভারতীয় মিডিয়া। একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হলো। সবই হলো রাজনৈতিক বিবেচনা থেকে। বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটা সুর তুলে সীমান্তের ওপারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলো। রক্ষা পেল না আমাদের আগরতলার বাংলাদেশি মিশনও। ভারতীয় রাজনীতিবিদরা অহেতুক অপ্রয়োজনীয় বাক্যবাণে বাংলাদেশের গায়ে কালিমা লেপনের চেষ্টা করলেন। শান্ত এই ভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোরও প্রস্তাব করে বসলেন। হ্যাঁ, এটাও সত্য যে 36শে জুলাই খ্যাত 5ই আগস্ট বদলে দিয়েছে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা তথা রাজনীতির হিসাব নিকাশ। ভারতের সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার স্বৈরশাসনের শোচনীয় পতন হয়েছে ওই দিনে, এবং জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তার দুনিয়ায় একমাত্র মিত্র ভারতেই আশ্রয় নিয়েছেন, এবং হাসিনার প্রতি ভারতেরও ভালোবাসা খুবই নিঘাত, এটা প্রমাণিত। কিন্তু তাই বলে বাংলাদেশকে তারা পরিত্যক্ত ঘোষণা করবে না, মানে অনেকের মতে যে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধন অকাট্য, সম্পর্কে টানাপোড়েন হতেই পারে, যার প্রমাণ দিল ভারত। সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানাপোড়েনের মুহূর্তে ঢাকায় পা রাখলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ভোরে দিল্লি থেকে দেশের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে উড়ে এলেন তিনি, এবং দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 পররাষ্ট্র সচিব একান্তে বৈঠকে বসলেন। পরে বসলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক স্টক টেকিং বা স্ট্রাকচার আলোচনায়, নাম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি। প্রায় 3.5 ঘন্টা স্থায়ী ওই আলোচনা মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হলো, এবং আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পয়েন্ট টু পয়েন্ট একদম বিশদ বিস্তৃত আলোচনা হলো। সেখানেই গুরুত্ব পেল যে ভারতে বসে হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টিও। বৈঠকে অবশ্য হাসিনাকে ফেরানোর নিয়ে কোনো আলোচনা হয়নি, যদিও ঢাকায় এ নিয়ে আলোচনা তুঙ্গে। বৈঠক বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরতে পরবর্তীতে 2 সচিব আলাদা আলাদা ব্রিফ করলেন। ব্রিফিংয়ে আমাদের পররাষ্ট্র সচিব এক গাদা প্রশ্নের জবাব দিলেন, কিন্তু ভারতের বিদেশ সচিব কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হলেন না। মনে হলো যে তারা নিজের অবস্থানে অনড়। এবং বৈঠক সূত্রে আগেই খবর বেরোয় যে বাংলাদেশে ভারত বিরোধিতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দিল্লির প্রতিনিধিরা। তারা বলেছেন যে তোমাদের বাংলাদেশে আমাদের ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান হচ্ছে, আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না, এটা বলেছেন ভারতের বিদেশ সচিব। খোলাসা করে আরো বলা হলো যে 2 প্রতিবেশীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক নির্ভরশীলতা এবং মাঝে মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মিশেল হয়ে থাকে, এটাই বাস্তব। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক এর ব্যতিক্রম নয়, কিন্তু সবকিছু ছাপিয়ে যায় যখন বর্ডারে রক্ত ঝরে, যখন বর্ডারে পাখির মতো গুলি করে মারা হয়। তাছাড়া মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগে এমন ঘটনা যখন সামনে আসে, বিশেষত আমাদের দেশে যেই
হিন্দু নির্যাতনের দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে যখন বিশাল বড় করে দেখিয়ে গুজব ছড়ানো হয়, ফেক নিউজ ছড়ানো হয়, এবং এগুলো ভারতের বড় বড় রাজনীতিবিদদের মুখ থেকে যখন এইসব কথা বের হয়, এবং ভারতকে আরো বলা হয় যে তোমরা এইভাবে গুজব না ছড়িয়ে তোমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা তা যদি তোমরা কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে বলতে, তাহলে তোমাদের বিরুদ্ধে মানুষ এরকম খেপে উঠতো না, নিষেধাজ্ঞা করতো না। কিন্তু ভারত যা করেছে, এই কারণেই বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে খেপে গিয়েছে, এবং এগুলো করতে থাকলে সমস্যা আরো বাড়বে, সমস্যা কমবে না। এবং কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতনের বন্ধের বিষয়টি অনুরোধ করে গেলেন ভারতীয় সচিব, এবং তিনি ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে যান। তখনও কিন্তু তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক বাকি। 4টা 5 মিনিটে তিনি যমুনায় ঢুকলেন, যমুনায় আপনারা জানেন ইউনূস সাহেব থাকেন, এবং ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কাভারেজ পেল, বাংলাদেশেও ভারতেও। কিন্তু এটা খুবই রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সকল কর্মসূচি শেষ করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কয়েক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন, বিশেষ করে সন্ধ্যা 7টা 30 থেকে রাত্র 8টা 35 পর্যন্ত এই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন, কার সঙ্গে দেখা করলেন তিনি এবং তার 2 জন সফর সঙ্গী। একটি গোপন সূত্র বলতেছে যে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটা গোপন রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন ঢাকার সেনানিবাসে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার এই বৈঠকটি হয়, এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা এবং বোঝার চেষ্টারও কোনো কমতি ছিল না। কিন্তু এই বিষয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশন যোগাযোগ করা হয়, কিন্তু কারো কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন, তার আগে হননি। যেটুকু জানা গিয়েছে যে সম্পর্কে মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা ভারত যা ভাবছিল তা থেকে বের হয়ে ভারতে ফিরে যাওয়ার আগে বাংলাদেশ বিষয়ে একটা ইতিবাচক ধারণা নিয়ে ফিরে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এই হচ্ছে গিয়ে জনতার চোখের খবর। এখন এখানে কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব, তিনি রাজনৈতিক ব্যক্তি, যদি ভারতীয় সেনার প্রধান বাংলাদেশে আসতো এবং এসে তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতেন, এটা মেনে নেওয়া যেত, কারণ উনিও সেনাপ্রধান। কিন্তু একজন বিদেশ সচিব তিনি বাংলাদেশে এসে তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, তাহলে সেখানেই তো সব বৈঠকগুলো হয়ে গেল। এবং প্রতিরক্ষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা প্রধান উপদেষ্টা জবাব দিবেন, কারণ প্রধান উপদেষ্টা কিন্তু তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। সেটা না করে তিনি কেন গোপনে গেলেন ঢাকার ক্যান্টনমেন্টে গিয়ে তিনি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন, এবং সেটা কেন গোপন রাখা হলো এবং সেখানে কি কথা হয়েছিল? তার মানে কি এটা হতে পারে যে যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত, কাজেই এখানে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তাদের মুখ থেকে অনেক কথা শোনার পরেও এই বিক্রম মিশ্রি এগুলোকে পুনরায় যাচাই করার জন্য, পুনরায় আশ্বস্ত হওয়ার জন্য তিনি আসলে ক্যান্টনমেন্টে গিয়েছেন, গিয়ে সেনাপ্রধানের মুখ থেকে আশ্বাস নিয়েছেন। দেখুন, ভারতে অনেকে বলে যে ইউনূস সরকার কিন্তু আসলে প্রকৃত ক্ষমতাশালী না, আসলে প্রফেসর ইউনূস প্রকৃত ক্ষমতাবান না, পিছনে থেকে কলকাঠি নাড়ায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যেটা আমরা জানি সম্পূর্ণ মিথ্যা। কারণ ডক্টর ইউনূসের মতো লোক তিনি কখনোই সেনাপ্রধানের কলকাঠিতে তিনি নড়বেন না, তিনি এটা মেনে নিবেন না, এটা একদম স্পষ্ট। কিন্তু তারপরেও কেন বিদেশ সচিব তিনি গেলেন সেনাবাহিনীর প্রধানের কাছে? আমার মনে হয় ভারতীয় বিদেশ সচিব এই কাজটা করেছেন আর একটু রিকনফার্ম হওয়ার জন্য, যে দেখি যে উত্তর আমাকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব দিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা দিয়েছে এবং প্রফেসর ইউনূস দিয়েছেন, সেই কথার সঙ্গে সেনাবাহিনীর প্রধানের কথার মিল পায় কিনা বা অমিল থাকে কিনা, বা সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলাপ করে একটা নতুন চক্রান্ত করা যায় কিনা। এমনও হতে পারে যে তিনি বলতে পারেন যে দেশের এই পরিস্থিতিতে আপনার কিছুই করার নেই, বা আপনি কি ক্ষমতা নিয়ে নেবেন কিনা, এইরকম চক্রান্ত হতে পারে। কিন্তু আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি দেশপ্রেমিক, তিনি এই ফাঁদে কখনোই পা দিবেন না। একজন বিদেশ সচিব, তার তো আরেকটা দেশের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে
বৈঠক করার কোনো যুক্তি আমি দেখি না, এবং যে বৈঠক উপদেষ্টারা জেনেছেন বৈঠক হওয়ার অনেক পরে। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে এখানে অবশ্যই গোপন কোনো উদ্দেশ্য নিয়ে, যেটা ভারতের বিদেশ সচিব গিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতে। আমরা জানি না বৈঠকে কি হয়েছে, বাট আমি মনে করি যে সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে যে কোনো একটা চাল চালা হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেই ফাঁদে পা দেননি। এটা এখন পর্যন্ত আমার বিশ্লেষণ। এবং দর্শক, আমি আপনাদেরও মতামত জানতে চাই। যদিও এই ইউনূস সরকারের ভিতরে এটা নিয়ে গোপনে গোপনে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, তোলপাড়ও হচ্ছে, কিন্তু কেউ মুখ খুলতেছেন না, কারণ মুখ খোলার বিষয়ও না এগুলো, যেহেতু এটা রাষ্ট্র টু রাষ্ট্রের ব্যাপার। কিন্তু আপনারা কি মনে করতেছেন যে আসলে কেন এই আরেকটা রাষ্ট্রের বিদেশ সচিব তিনি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন, তাও গোপনে? এই বিষয়টা আসলে আপনারা কি ভাবছেন? আপনার কমিশন বাদ দিল কেন? তার মানে কি ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে আসিফ নজরুলকে নিয়ে, যে ইন্ডিয়ার এজেন্ট, এটা কি সত্য নাকি? এটা বলা যায় সত্য। কেন বলা যায়? কারণ আমাদের যে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করছিল এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে। দেশপ্রেমিক সেনা কর্মকর্তাগুলোকে হত্যা করছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে, যেন শেখ হাসিনা যে স্বৈরাচার হবে এটার কোনো বাধা না থাকে। সেই বাধাগুলা প্রথমেই কিন্তু শেষ করছিল শেখ হাসিনা, আমাদের মনে আছে। তো ইলিয়াস ভাই যে কথাটা বলছে, আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবেন তো? একদম ফেলে দেওয়ার মতো কথা বলে নাই। আজকে কেন এটা বাদ হইল বলেন? এইটা বাদ দিয়ে বলতেছে যে শেখ হাসিনা যে গুমের সাথে জড়িত এটা প্রমাণ পাওয়া গেছে। চিন্তা করতে পারছেন? মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো, যে একটা বাদ দিয়ে আর একটা সামনে আনা। ইলিয়াস ভাই ঠিকই বলছে। আমাকে আপনারা যেভাবেই দেখেন, আপনার বিদ্রোহী বলতেছেন, যদি এত বিদ্রোহী তাহলে একবার জেলে গেল না কেন আসিফ নজরুল? হ্যাঁ, ইলিয়াস ভাই ভুল বলছে? আজকে যদি এই যে আমাদের সেনা কর্মকর্তা গুলাকে হত্যা করা হয়েছে, তদন্ত শুরু হইলে এখানে পাওয়া যাবে ইন্ডিয়া। কারণ সম্পূর্ণ পরিকল্পনা ইন্ডিয়ার ছিল, ইন্ডিয়া ঘটাইছিল। এটা আপনারা ভুলে যেতে পারেন, আমরা ভুলি না, আমরা জানি। এখন তদন্ত করলে তো ইন্ডিয়া বেরোয় যাবে। তাহলে ইন্ডিয়াকে ঢাকার জন্য তাহলে কি এই পরিকল্পনা করলো, এই কমিশন বাদ দিল, যেন ইন্ডিয়ার সামনে না আসে যে এই ঘটনার সাথে ইন্ডিয়া জড়িত না। বাংলাদেশের 90% জনগণ জানে যে এই যে 57 জন সেনা কর্মকর্তাগুলোকে হত্যা করা হয়েছে সম্পূর্ণ ইন্ডিয়া প্ল্যান করে ঘটনাগুলো ঘটাইছিল, যেন শেখ হাসিনা স্বৈরাচার মানে হয়ে ওঠার পথে কেউ বাধা না হয়। এজন্য প্রথমে এসে দেশপ্রেমিক যে সেনা কর্মকর্তাগুলা তাদেরকে হত্যা করছে। হ্যাঁ, ইলিয়াস ভাই সত্য কথা বলছে, 100% সত্য কথা বলছে। আমার কথা আপনারা যেভাবেই নেন ভাই, তাকে আপনারা কি বিপ্লবী মানেন আমি জানি না, কিন্তু কিছু না হইলে তো আর আলোচনা আসে না। বুঝতে পারছেন? আজকে একদিন দেখলাম কমেন্ট করছে যে শেখ হাসিনাকে দেশে আনার প্রয়োজন নাই, আওয়ামী লীগ টিকিয়ে রাখার জন্য আসিফ নজরুল লেখাই যথেষ্ট। ঠিকই বলছে, শাক দিয়ে মাছ ঢাকার মতো। আজকে কি বললো যে গুমের সাথে শেখ হাসিনা জড়িত, মানে একটা ইস্যু সামনে এনে আর একটা ইস্যু ঢেকে দিল। তো ভাই আমরা তো এই ইস্যু ঢাকাঢাকির ভিতর নাই, আমরা ফাইজলামি দেখার জন্য নাই। বুঝতে পারছেন? আমরা ফাইজলামি দেখার জন্য বসে নাই। আমরা দেশ ছাড়া হয়েছি 18 সালে, আমার উপর নির্মম অত্যাচার নেমে আসছে, হ্যাঁ, হামলার শিকার হয়েছি, এই ফাইজলামি দেখার জন্য না। বুঝেন নাই? দেশ ছাড়া হয়েছিল কি জন্য? দেশপ্রেমিক সাংবাদিক, দেশপ্রেমিক মানুষগুলা কেন দেশে থাকতে পারে নাই? এই ইন্ডিয়ার জন্য, শেখ হাসিনার জন্য। আর যারা ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করবে, এটা তো আমরা মেনে নেব না। আজকে দেখলাম যে শিক্ষার্থী যারা আছে, যে সমন্বয়ক 2 জন ছিল, যে আমাদের যে উপদেষ্টা মহোদয় আপনার হাসিব নাহিদ, এরাও মানে ইয়ার কথা সুরে কথা বলতেছে। এদেরকে কি তাবিজ করছে আল্লাহ জানে ভাই, কালো জাদু করছে মনে হয়, তাছাড়া কিছু না। কালো জাদু না করলে তো এমন হওয়ার কথা না। আগে বিচার শুরু হবে, 57 জন সেনা কর্মকর্তা যে হত্যা করছে এদের বিচার দিয়ে শুরু হবে। তারপরে এক এক করে বিচার শুরু হবে, শাপলা চত্বরের বিচার শুরু হবে। তারপরে আপনার এদিকে চলবে তো হিসাব, জুলাই আগস্টে হত্যার বিচার তো চলবেই। তো 57 জন সেনা কর্মকর্তার কমিশন থেকে বাদ দিল কি হিসাবে?
যে ইন্ডিয়া দাদা বাবুদের নাম চলে আসবে এই জন্য? হ্যাঁ, আমরা ফাইজলামি সহ্য করতাম না, বুঝতে পারেন নাই? দরকার হয় দেশ ছাড়ছিলাম, আবার দেশ ছাড়বো, সমস্যা কি? দেশ ছাড়ছিলাম, আবার দেশ ছাড়বো, স্বাধীন দেশ ছেড়ে চলে যাব, ডোন্ট কেয়ার। কারণ দেশ ছেড়ে যাবো না, কি করব? দেশ তো আবার ইন্ডিয়ার পেটের ভিতরে যাইতেছে, ইন্ডিয়ার পেটের ভিতর নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছে। এটা আমরা হতে দিব না, এটা আমরা হতে দিব না, সত্যি করে বলতেছি, এটা আমরা হতে দেব না। যাওয়ার আমি কত প্রকার কি কি দেখতে পারবেন। যে ইলিয়াস ভাই কালকে বলছে না যে এপ্রিল মেতে বিএনপি জামাত আন্দোলন শুরু করবে, আন্দোলন হবে, 100% হবে। আর এই বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার জন্য কি মানে উপদেষ্টারা দেয়, কিছু কিছু উপদেষ্টা মানে কি বলবো, গোপনে কাজ করতেছে, গোপনে। আজকে ইন্ডিয়া দাদা বাবুদের নাম বেরিয়ে চলে আসবে, 57 জন সেনা কর্মকর্তা হত্যা, এই জন্য এই কমিশনে বাধ্য দিচ্ছে। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, আগে তো এর বিচার হবে রে ভাই। আমি যেটা মনে করি, আমি সাধারণ একজন নাগরিক হিসাবে আমি যেটা মনে করি, আগে হবে 57 জন সেনা কর্মকর্তার হত্যা হয়েছে, দেশপ্রেমিক, এদের বিচার আগে হবে, যে কারা এটার সাথে জড়িত, এর তদন্ত আগে হবে। এর তদন্ত করলে বের হইলে তো বের হয়ে আসবে যে জুলাই আগস্টে শেখ হাসিনা কাদের পাওয়ারে, ওইখান থেকে টান দিলেই তো বেরিয়ে চলে আসবে। যে কান টানলে মাথা আসা একটা কথা আছে না, এই 57 জন সেনা কর্মকর্তাকে প্রথমেই যে হত্যা করতে শেখ হাসিনা ক্ষমতায় এসে কাদের ইসে, কারা তাকে বলছিল, এই কান ধরে মানে কান ধরে টান দিলে মাথা সহ চলে আসবে। তো এখন যদি আমরা এই অপশন ছেড়ে দেই, মাথা নিয়ে পড়ে থাকি, তাহলে তো হবে না, এটা হবে না। আগে সেনা কর্মকর্তার বিচার, যারা হত্যা করে তাদের বিচার হইতে হবে, শুধু জড়িত করা। এর সাথে বাংলাদেশের যারা সচেতন নাগরিক 70% মানুষই মনে করে, সম্পূর্ণ 70% নাগরিক মনে করে এই 57 জন সেনা কর্মকর্তার হত্যার পিছে একদম সম্পূর্ণ ইন্ডিয়া দায়ী, ইন্ডিয়া ঘটাইছে এই ঘটনা। ইন্ডিয়া যদি এই ঘটনা ঘটায়, তাহলে আগে তো এই বিচার করতে হবে। তাহলে এটা ঢাকার জন্য আমাদের আসিফ নজরুল স্যার প্ল্যান করতেছে, তাই কিন্তু গুরুত্বপূর্ণ ইয়াটা দেওয়া হয়েছে এই জন্য, তাকে এই মন্ত্রণালয়টা দেওয়া হয়েছে এই জন্যই, বুঝতে পারছেন? আওয়ামী লীগের নেতাকর্মীগুলা অনেকেই বাইরে চলে যাচ্ছে, এয়ারপোর্ট দিয়ে কিভাবে গেল, দেশ ত্যাগ করলো কিভাবে, আওয়ামী লীগের সব নেতাকর্মী তো বাইরে, কয়েকজনে শুধু ধরছে, হ্যাঁ, সব চলে গেছে। দেখেন না লন্ডনে সব আওয়ামী লীগের নেত্রীর ভাষণ শুনতে হয়েছে, কিভাবে দেশ ত্যাগ করলো। আসিফ নজরুলকে এটা জবাব দিতে হবে, সে কেন ব্যর্থ হইলো, 5 মাসে সে কি করছে? তাকে তো ব্যর্থ হওয়ার জন্য তো আমরা আনি নাই, হ্যাঁ, তাকে ব্যর্থ হওয়ার জন্য আমরা আনছি। সে কিসের বিপ্লবী? সবাই বলতেছে বিপ্লবী বিপ্লবী, সে তো শেখ মুজিবের নিউ গুণগান গাইছে এক সময়, হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের নিউ তো গুণগান গাইছে। কিসের বিপ্লবী? আপনারা কি মনে করেন যে সবাই দাঁড়াইলে, রাস্তায় যে দাঁড়াইলাম, ডিবি অফিস থেকে বের করে নিয়ে আসলাম, বিপ্লবী হয়ে গেল? এত সোজা? এত সোজা? বিপ্লবী হইলে তো দেশ ছাড়া লাগতো। অনেকে দেশ ছাড়ছেন আসিফ নজরুলের মতো, সে কেন দেশ ছাড়লো না? একবার প্রশ্ন করেন তো, কেন আপনি দেশ ছাড়লেন না? আপনারা তো যেও জেলে নেয় নাই, মাহমুদুর রহমানরা তো মেরে কোর্ট চত্বরে, দেশে থাকতে পারে নাই সে। হ্যাঁ, এরা প্রকৃত দেশপ্রেমিক, এরা প্রকৃত দেশপ্রেমিক। আজকে যেটা করতেছে, আজকে যে ঘটনাগুলা ঘটাইতেছে ভাই, এটা তো আমরা সবাই জানি। জাফর ইকবালকে পালাতে গিয়ে সাহায্য করছে। আপনি বোঝেন না যে মুন্নি শাহ হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় এজেন্ট বাংলাদেশে ধরতে গেলে, সে মুন্নি শাহরে কিভাবে ছেড়ে দেয়, বোঝেন না আপনি? এগুলো আপনারা বোঝেন না? এগুলো যদি না বোঝেন তা কি বোঝেন আপনারা? হ্যাঁ, মুন্নি সাহা যে শেখ হাসিনাকে তেল মেরে, মানে কি বলবো, মানে একজন সাংবাদিক হয়ে গেছিল। চিন্তা করছেন, এই মুন্নি শাহ ইন্ডিয়ার সব থেকে বড় এজেন্ট ধরতে গেলে সে মুন্নি শাহরে ছেড়ে দেয়, বোঝেন নাই? আমরা কি একেবারে নওদা, আমরা কিছু বুঝি না? মানে কিছু না বুঝলেই কি এইভাবে কথা বলি? হ্যাঁ, মানুষ আমাদের কথা শুনে কিছু না বুঝলে, একটা কথা মাথায় রাখবেন, আমরা সবই বুঝি। মুন্নি শাহকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, এবং নাকি ডিবির গাড়িতে করে দিয়ে আসা হয়েছে বাসায়। চিন্তা করছেন কত ভিআইপি, হ্যাঁ, কত ভিআইপি, যেখানে আমাদের দেশের আলেমোলামাদের মাজায় রশি দিয়ে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, অসুস্থ, হাঁটতে পারে না, তাকেও জেলে রাখছে, অসুস্থ অবস্থায় নিয়ে গেছে, পিটাইছে। আর মুন্নি শাহর মতো ইন্ডিয়ার দালাল তাদেরকে মানে কি বলবো, পরিবারের কাছে হস্তান্তর করে, তাও গাড়িতে দিয়ে আসে। চিন্তা করতে পারছেন? তাহলে বোঝেন, তাহলে কোথায় গেছে, মানে বোঝেন এবার যে মানে আসল জায়গা কোথায়। আমাদের যে আসিফ মোহাম্মদ স্যার, তার মানে সরি আসিফ নজরুল স্যার এখানে বসানো হয়েছে কি জন্য বোঝেন?
প্রথমে তো আসবেই তো আপনার মামলা টামলা বের হবে। এই যে একজন মূল্যবান একটা কমেন্ট করছে, বাংলাদেশ ভাই, ভারতের সচিব যে বাংলাদেশে 1 ঘন্টা লোকাই আসলো ওকারের সাথে, যে কথা হয়েছে যেন বিডিআর হত্যার বিচার না হয়। হ্যাঁ, একে নির্দেশ দিয়েছে। ভাই আমরা তো শুরু থেকে বলতে আসছি যে এটাই হবে, বিডিআর হত্যার বিচার হবে না, কার বিচার হবে? হ্যাঁ, এরপরে দেখা হবে। সাধারণ জনগণের চেতায়েন না, কিন্তু আবার এক চেতা দিমু, ঠিক আছে? এদের বিচার হবে। এইখানে কারা জড়িত, এই যে আমাদের যে সাধারণ সেনা কর্মকর্তাকে, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে মেরে ফেলছিল, যার জন্য বাংলাদেশের মানুষের কাছ থেকে 15.5 বছর ভোটাধিকার কেড়ে নিছে, মানবাধিকার কেড়ে নিছে, এইটাকে আমরা এত সহজেই ছেড়ে দিব? আসিফ নজরুল স্যার, আপনি বলবেন আর হয়ে যাবে, এত সহজে ছাড়বো না। এটা কিন্তু বিস্ফোরক হবে, এটা বুঝতেও পারতেছেন না। এটা কিন্তু ঝামেলা বাঁধবে। বাংলাদেশের জনগণ দেখেন না কি বলে, আপনি কমেন্ট দেখেন না, আপনার নিজের পেজে যান, ফেসবুক পেজে যে কমেন্ট গুলো পড়েন, যে আপনাকে বর্তমান মানুষ কিভাবে নিচ্ছে, আগে কিভাবে মানুষ নিত। আপনি আগে আমার একজন প্রিয় মানুষ ছিলেন, কিন্তু এখন নাই কেন? এখন যখন বুঝতে পারলাম, কিছু সমীকরণ মিলাইলাম, দেখলাম যে আপনার ভিতর হচ্ছে আগাগোড়া ভেজাল। আগাগোড়া ভেজাল হওয়ার জন্য আজকে ভেজালে ভেজালে মিলে গেছে। হ্যাঁ, ভেজালে ভেজালে মিলে গেছে। আমার কথা হচ্ছে, জুলাই আগস্টের হিসাব পরে, আগে হিসাব হবে 57 জন সেনা কর্মকর্তা, এরাও শহীদ, এদেরকে প্ল্যান করে মারা হয়েছে, এইগুলা সামনে আনতে হবে। কমিশন বাদ দিল কেন? এই সবাই 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 প্রতিবাদ করেন, সবাই নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন, ফেসবুকে একটা পোস্ট করেন, বাংলাদেশের মানুষকে জানাই দেন যে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এখনো আসিফ নজরুল কাজ করতেছে, জানাই দেন। আমাদের ইলিয়াস ভাই রাইট, ইলিয়াস ভাই প্রকৃত দেশপ্রেমিক। আজকে যদি ইলিয়াস ভাই দেশপ্রেমিক না হইতো, তাহলে ইলিয়াস ভাই রোবাদ চালাইতে হইতো না। এটা নিয়েও মানুষ হাসাহাসি করে যে ইলিয়াস ভাই মানে কি করছে। আরে ভাই, ইলিয়াস কি এটা তো শেখ হাসিনা জানতো, বুঝতে পারছো? ইলিয়াস কি, ইলিয়াসের সম্পত্তি ক্রোধ করছিল কি জন্য? হ্যাঁ, ইলিয়াসের যন্ত্রণা শেখ হাসিনা পাগল হয়ে গেছিল। ইলিয়াস কে? হ্যাঁ, ইলিয়াসকে চিনতে হবে। ইলিয়াস যদি টাকা পয়সার লোভ থাকতো, আজকে যতগুলো সাংবাদিক আছে সবগুলোর বাপ হইতো ইলিয়াস। শুধু এটুকুই বললাম, ইলিয়াস প্রকৃত দেশপ্রেমিক। ইলিয়াস কোনো কিছু লোভ মানে মানে লোভে পায় না ইলিয়াসকে। ইলিয়াস ভাই কখনো কোনো লোভ লালসের ভিতরে যায় নাই। পিনাকি দাদা, হ্যাঁ, এদের মতো মানুষকে কেনার জন্য হাজির ছিল সবাই, টাকা নিয়ে হাজির ছিল যে ভাই টাকা দিব, চলে আসো। শেখ হাসিনার পক্ষে দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন এখানে তারা মনে করতেছেন এই সচিব আসার মূল কারণ ছিল বিডিআর হত্যাকাণ্ডের বিচার যেন পূর্ণ তদন্ত না করা হয়। এজন্যই মূলত আমরা মনে করেছিলাম বাংলাদেশ এবং ভারতের সীমান্ত যে উত্তেজনা হচ্ছিল, সেই উত্তেজনা হয়তোবা তিনি আসছেন, কিন্তু মূলত সেই উত্তেজনা নয়, বরং বাংলাদেশকে এই তদন্ত না করতে বলেছে এবং সরকারও তাদের কথা মেনে নিয়েছে। অর্থাৎ ভারতের কাছ থেকে তারা পরাজিত হয়েছে। আমরা মনে করছিলাম ভারত হয়তো আমাদের কাছে পরাজিত হয়েছে, কিন্তু না, আমরা ভারতের হুমকিতে আবার পরাজিত হয়েছি। আমাদের সরকার ভারতের কাছে নত হয়ে গিয়েছে। সরকার বুঝতেই চাচ্ছে না যে ভারতের নির্দেশে এই সরকার চলবে না, যদি চলে দেশের জনগণ সেটা রুখে দিবে। কিন্তু এই সরকার জনগণকে হাসিনার মতোই অপেক্ষা করে ভারতের মতোই দেশ চালাচ্ছে। দেখতে দর্শক, আলোচনা শুনেছেন, শুনে কেমন লাগলো মন্তব্য করবেন।